বাবা তুমি থাকো ঠিক আছে, কিন্ডার জয় নিয়ে আসবো, ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি। ও তো এত কিছু বুঝতে চায় না, ও শুধু এটা জানে যে মা ভাইকে নিয়ে যাচ্ছে, সাথে বাবাও যাচ্ছে, আমিও যাব, কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তো ও জানে না। আমাদের জীবনে যে এমন এমন পরিস্থিতি, এমন এমন দিন আসবে, সেটা কিন্তু কখনো আমরা ধারণাও করতে পারিনি এই বন্ধু। সকালে যতটা পারি মিতুকে হেল্প করে বেরিয়ে গেলাম রেশনের দিকে, কারণ বাবা এর আগের মাসে আটাটা নিয়ে আসেনি। তো আমরা আটা মোটামুটি 18 প্যাকেটের মতো করে এখন পাচ্ছি। তার কারণ হচ্ছে যে গত মাসে আমাদেরকে আটা দেওয়া হয়নি। যাই হোক, আটাটা নিয়ে আসতে গেলাম জাস্ট, তারপরে মোবাইলটা খুলে দেখি যে 2বার মিসড কল মিতুর। 3বারের বার আমি কলটা রিসিভ করতে পেরেছিলাম, কারণ হচ্ছে ওখানে ভিড় ছিল, আমি শুনতে পাইনি। যখন আমি ফোনটা রিসিভ করলাম তখন শুধু কান্নার আওয়াজ শুনতে পেলাম আর হইচই আওয়াজ শুনতে পারলাম, আর বাকিটা তো তোমরা দেখতেই পারছো। মোবাইলে যখন আমি শুধু কান্নার আওয়াজ শুনতে পেলাম, তখন আমার মনে হলো বাড়িতে কিছু না কিছু হয়েছে, আর বাড়িতে এরকম ছোট ছোট দুটো বাচ্চা। তারপর কয়েক সেকেন্ড পর মিতু আমাকে শুধু বললো যে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, ছেলের মাথা ফেটে গেছে। এই কথা শুনে আমি যে কতটা স্পিডে চলে এসেছি, আমার জীবনের প্রথম বাইক আমি এতটা স্পিডে চালিয়ে আসছি, আমি জানি না জীবনে কতটা, মানে আমার হয়তো বা কিছু হতো বা এই সব চিন্তা ভাবনা আমি বলতেও পারছি না তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে, যে এমন একটা পরিস্থিতি হয়েছিল। আমি এত তাড়াতাড়ি এসেছি, আমার বাড়ির থেকে রেশন প্রায় মোটামুটি 1 কিলোমিটার হবে। তো এসেই কোনো কথা নেই, আমি জাস্ট ওকে এতটুকু বললাম যে ঠিক আছে তুমি রেডি হও, আমি একদম ওইভাবেই এসে ওকে নিয়ে, বাচ্চাকে নিয়ে চলে আসলাম। মিতাংশ তো কান্নাই করছিল। তারপরেও যাই হোক, যেটা পরিস্থিতি হয়েছিল যে মিতুর মুখে যেটা শুনলাম, আমার জ্যাঠাতো দাদা আসছিল, মিতু শুধু চিৎকার করে কান্না করছিল। তারপরে ওই জ্যাঠাতো দিদিটা আসছিল, জেঠিমা আসছিল, জেঠু আসছিল। যে প্রথমত জ্যাঠাতো দিদিটা এসে সামলাতে পারছিল না, এতটা ব্লিডিং হচ্ছিল, কোথায় ন্যাকড়া কি ও হিমশিম খাচ্ছে, মিতু তো পুরো ছেড়েই দিয়েছে যে আমি কি করব। তারপরে জ্যাঠাতো দাদারা এসে কোথায় ন্যাকড়া, কোথায় কি ডেটল, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, আমি জানি না, তো যথেষ্ট করেছে। তারপরে জেঠু জেঠিমা এসে সবাই করেছে, দেখতেই পারছিলে যে আমাদের বাড়িতে সবাই এসেছিলো। আসার পরে আমি মিতাংশকে কোনোরকমভাবে ওদের সাথে রেখে তারপরে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সিতে গেলাম। ইমার্জেন্সিতে গিয়ে বললো যে সুই ছাড়া, তোমাদের কি বলে, সেলাই ছাড়া কোনো অপশান নেই। তো বাধ্য হয়ে সেলাই করে নিলাম। 1 মাস আগেই ছেলেটার হাতটা কেটে গেল বন্ধুরা, আমি যে মানে তোমাদের বোঝাতে পারছি না যে কতটা খারাপ লাগছে। তারপরে আবার এরকম একটা ঘটনা, ভাগ্যিস চোখে লাগেনি বা মাথায় লাগেনি, কপালে লেগেছে, মাথার ঠিক নিচে, মানে এটা মাথার মধ্যেই পড়ে। তারপর ওখানে সেলাই করে বললো যে তোমরা এখন বাইরে ডাক্তার দেখাতে পারো। তারপরে এসে শান্তনু মাইতিকে, আমি তো এই আচার্যকে দেখাই সবসময়, তারপরে এই যে ডাক্তারবাবু শান্তনু মাইতির কাছে আসলাম। এসে তো উনি বললো যে বমি করেছে কিনা বা অন্যরকম কোনো বিষয় করেছে কিনা, তাই বললাম যে না করেনি, সবই ঠিক আছে, মোটামুটি ব্লিডিং হয়েছে। তারপর তো মেডিসিন দিল, বললো যে বমি টমি করলে অবশ্যই আসবে। তো ভাগ্যিস করেনি। ভয়েসটা দিচ্ছি 2 দিন পর, ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি 2 দিন পর, কারণ হচ্ছে যে এত 2টা দিন ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম সত্যি কথা বলতে, কোনোরকম আর এই ভিডিওর চক্কর বা কিছু করতে পারিনি। তো যাই হোক, বাড়িতে আসলাম। তারপরে এদিকে আবার মিস্ত্রিও ছিল, সকালবেলা সেই সুপারি আর পান দিয়ে চলে গেছি, মিস্ত্রিদের আর চা খাওয়ানোর মতো পরিস্থিতি হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেও হয়েছে, আজকে ওইখানে হয়েছে। তারপর পাড়া প্রতিবেশী সবাই আস্তে আস্তে দেখতে আসলো যে কি করছে না করছে, কেমন কতটা ক্ষত হয়েছে না হয়েছে। এদিকে অনেক পিসি জেঠিমা, পাড়া প্রতিবেশী যা হয় আর কি, কারণ আমার ছেলেকে সবাই কম বেশি ওইভাবেই মানে ভালোবাসে আর কি। আর তারপরে তো অনেকেই আসছিল আরও। তারপরে আর কি আর করার, ও তো একটু একটু হাঁটছিল, কারণ সবসময় কোলে থাকতে চায় না। তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো। আমি
এই মুহূর্তে আর কিছু বলতে চাই না বন্ধুরা। আমাদেরকে নিয়ে অনেক জায়গায় অনেক রকমভাবে কথা হচ্ছে, নেগেটিভ ইসে ছড়ানো হচ্ছে, যেগুলোর একটাও অথেন্টিক প্রমাণ নেই। আমি প্রমাণ ছাড়া কথা বলতে ভালোবাসি না বা চাই না। কারণ মানুষের নামে আলোচনা সমালোচনা করা একটা আলাদা জিনিস, কিন্তু অথেন্টিক প্রমাণ দিয়ে কথা বলা, 10 কথার 1 কথা বলা, আমি এটা মনে করি আরকি। তাই ওই নেগেটিভ কিছু কথা বলে বা মিথ্যা কথা বলে কোনো রকম মানুষের ওই ক্ষণিকের জন্য হয়তোবা ভালো হওয়া যাবে। আমি এই ভিডিওতে এইসব কথা বলতেই চাচ্ছি না। শুধু এতটুকু বলছি যে আমরা তো এখনও পর্যন্ত মুখ খুলিনি, আর মুখ খুলতেও চাই না। যদি বাধ্য হয়, আমার কাছে আছে, আমি অথেন্টিক মানে আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বলতে চাই না। তো আমাদেরকে নিয়ে যে এত কথা হচ্ছে, সেটার কিন্তু একটাও প্রমাণ নেই। তো যাই হোক, আমার এখন আর এই মুহূর্তে এইসব কথা বলতে ভালো লাগছে না, কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত কমেন্ট আসছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো ঘটনাটা বলাই হলো না যে আসলে কেমন করে হলো। তো আমাদের যে বারান্দার যে ছোট্ট রান্নার রুমটা, সেখানে একটা ছোট্ট দরজাও রয়েছে এবং দরজার সাথে একটা পর্দাও রয়েছে। তো বাচ্চা মানুষ কী হয়, বাড়িতে এরকম পর্দা ঝোলানো থাকলে এই পর্দা ধরে লুকোচুরি খেলার একটা অভ্যাস থাকে। সেই একই মিথিল ওইভাবে প্রায় প্রায় ওরকম করে একাই একাই খেলতে থাকে। আর মিতু হচ্ছে বড় ছেলেকে খাওয়াচ্ছিল, আর বাবা হয়তো বা এদিকে এই ঘরে কিছু একটা করছিল। ওই ফাঁকে মিথিল হচ্ছে যে ওই পর্দা খেলতে খেলতে কাঠের যে একটা দরজার যে একটা বাতা থাকে বা বাটাম থাকে, ওইখানে গিয়ে ওর মাথাটা পুরো লেগে যায়। তো লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি প্রচুর ব্লিডিং হয়েছে। আর তা তো দেখতেই পারছো, সেটা তো আমি আর বলছিই না। সবাই এসে তো ওইভাবে, বাবা ছিল, স্পেশালি জ্যাঠাতো দাদাটা ছিল, দিদিটা ছিল, এরা সবাই ব্লিডিংটাকে বন্ধ করেছে। এর আগে যেটা মলম ছিল, ওই মলমটা মিতু নাকি দিয়ে ব্লিডিংটা মানে বন্ধ হয়েছে। আমি আসার পর দেখে তো জাস্ট ওই জায়গাটা একদম মানে ভিতরে চলে গেছে, মনে হচ্ছে যে ভিতরে কি বলি, মানে ওই যে জায়গাটায় আহত হয়েছে না, সেই জায়গাটা ভিতরে গেছে, মানে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। তো আর কোনো কথা নেই, বাইকেই, কোনো গাড়ি, কোনো কিচ্ছু না। আমার আর মাথায় এত কিছু ছিল না। হ্যাঁ, শুধু মাথায় ছিল যে আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। যেভাবে ছিলাম ওভাবেই আমি হসপিটালে নিয়ে যাই। তারপরে তো ডাক্তারবাবু বললো যে সেলাই করতেই হবে, সেলাই ছাড়া অনেক সময় লাগবে, চাপ হবে। যাই হোক, এদিকে রাতের বেলাও অনেকে পাড়া প্রতিবেশী আসছিলো, যারা আমার ছেলেকে সবসময় নেয়, রাস্তাঘাটে দেখে, কোলে নেয়, আদর ভালোবাসা করে। এই যে পাড়ার কিছুদিন আগে যে বৌদিটার অপারেশন হয়েছিল, সেই বৌদিটা অপারেশন অবস্থায় আসছে, হেঁটে হেঁটে আসছে রাতের বেলা, এসে বলছে কি তোদের বাড়িতে একের পর এক ঘটনাগুলো ঘটছে, তোরা কিন্তু একবার একটু সাধু বাবাকে ডেকে বা একটু জল কষা বা একটু কোথাও দোষী আছে কি না একটু দেখতে পারিস। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই বিষয়গুলোকে বিশ্বাস করি না, মানিও না। কিন্তু যখন ভাবি যে একের পর এই ঘটনাগুলো, একের পর এক বাড়িতে অশান্তি, ঝামেলা, পরিস্থিতিও তোমরা দেখতেই পারছো এই কিছুদিন ধরে। তারপর আমার ছোটো ছেলের বারবার আহত হওয়া, এই নিয়ে মাস খানেকের মধ্যেই দুবার এত বড় বড় দুটো অ্যাক্সিডেন্ট হওয়া, মনের মধ্যে কেমন জানি খটকা দিচ্ছে। যদিও আমি সত্যি কথা বলতে বিশ্বাস করতাম না, এখনও করি না, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও খটকা দিচ্ছে। তারপরে এসে যখন বৌদিটা বললো একটু দেখতে পারিস বাচ্চা দুটোর জন্য, তো আমি জানি না আমরা কোথাও হয়তো বা অপরাধ করতে পারি বা ভুল করতে পারি, মৃত্যু করতে পারে বা আমি করতে পারি। সেখানে আমার ছেলেকে কেন কষ্ট দেওয়া হচ্ছে বা কেন কষ্ট পাচ্ছে, দেওয়া হচ্ছে বলছে না, পাচ্ছে, সেইখানে সেই কথাটা ভেবে খুব কষ্ট লাগছে যে আমাদের জন্য হয়তো বা আমাদের ছেলেরা কষ্ট পাচ্ছে। আর আমরা এমন কি ভুল করেছি বা এমন কি খারাপ করেছি যে মানুষের, যারা হয়তো বা করেছে, আর যারা করেছে, আমি এই কথাটা কেন বলছি তোমাদেরকে, আমি এটাও বলে দিই, আমরা কিন্তু সাধু বাবাকে, আমাদের পাশেই এক শ্মশান আছে, ওখানে বৌদিরা বললো যে ওই সাধু বাবা অনেক ভালো, একবার ডেকে নিতে পারিস। তো সন্ধ্যার আগে আগে কিন্তু আমি ডেকেও নিয়েছি। ডেকে নেওয়ার পর কিন্তু এসে জল কষা বলো বা মন্ত্র একটু যা করেছে, হ্যাঁ বললো যে হ্যাঁ একটু কাজ করেছে বা হয়েছে, এরকম একটা ধারণা দিল যে তারপরে আমি বললাম যে কে করতে পারে, তো ও সেই বিষয়ে কোনো কথা বললো না, শুধু এতটুকু বললো যে দূরের মানুষ কেউ করবে না বা দূরের মানুষ এগুলো করেও না। তো যাই হোক, এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমি যেহেতু বিশ্বাস করিও না। যদি এরকম কিছু হয়ে থাকে, দেখো এগুলো তো অনেকেই, তোমরা, আমি জানি কমেন্ট আসবে কুসংস্কার, অন্ধবিশ্বাস, আমিও কিন্তু সেম কথাই বলতাম। কিন্তু যখন এই ঘটনাগুলো আমি দেখছি, কতদিন থেকে শুরু হয়েছে আমাদের সাথে এরকম ঘটনাগুলো হওয়া, তারপরে আমাকে অনেকভাবে অনেকেই শুনিয়েছেও যে আমার বাচ্চাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে। তো সেই ক্ষেত্রে মনের মধ্যে অনেক বড় বড়
প্রশ্নবোধক চিহ্ন আসছে। তারপরে যখন সাধু বাবা বললো, সাধু বাবার কথা শুনে আমি আরও চমকে গেলাম। যাই হোক, আমি তো শুধু ঈশ্বরের কাছেই এখন আমার প্রার্থনা যে আমাদের কিছু যদি করার থাকে আমাদের সাথেই হোক, যা হওয়ার। কিন্তু আমার বাচ্চা দুটো নিষ্পাপ, ছোট, ওরা কিছু বোঝে না, ওদেরকে যেন ওরা যেন কষ্ট না পায়, এই ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা। একই বিষয়ে কথা বলতে তোমরা খুব পছন্দ করো না, আবার দেখি যে ওই একই রিপিটেড কমেন্ট আসতেই থাকে যে তোমরা এরকম কেন কথা বলছো, আবার গিয়ে পরের ভিডিওতে বলে যে তোমাকে নিয়ে এই কথা বলছে, তোমাকে নিয়ে সেই কথা বলছে, তুমি সত্যি পাজি, তুমি সত্যি খারাপ, বাবা মাকে দেখতে পারো না। বন্ধুরা, পৃথিবীতে বাবা মা হচ্ছে ভগবান তুল্য, তারাই আমাদের জন্ম দিয়েছে, তারাই আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে। তো তাদেরকে কখনো খারাপ চোখে দেখিনি, তাদের কখনো খারাপ চাইনি, বা তাদেরকে কখনো দূরে সরিয়ে দিইনি। আমি তোমাদের জাস্ট একটা কথাই বলছি, এখনও বলছি, আমার আমার হৃদয়ে আমার বাবা মার স্থান আলাদা জায়গায়। সেটা আমি কেন, প্রত্যেকটা সন্তানেরদের কাছেও তাই। আমি কখনো দূরে সরিয়ে দেইনি, বাবা আমাদের সাথে এখনও আছে। আমি চাইবো তারা যাই করুক না কেন, বাবা মা শেষ শ্বাস নিঃশ্বাস অবধি আমি আমার যা কর্তব্য দায়িত্ব আমি সব পালন করব। এতটুকু আমি শুধু তোমাদেরকে বললাম। আর মিতু আমি দেখেছি যে ও কম নিয়েও কমসে কম বাবার থালায় মার থালায় বেশিরভাগ যে কোনো জিনিসই খেত, বেশি অংশটাই বাবা মার থালায় দিত। তাহলে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমি নিরুপায়, সত্যি আমার বলার ভাষা নেই। আমি যদি এখন এই কথাগুলো প্রমাণ দিয়ে কথা বলতে চাই, তাহলে হয়তো উপরে থুতু ফেললে নিজের গায়েই থুতুটা পড়বে। মিথিলের যখন সেলাই পড়ে না, শুধু দাদা দাদা ও দাদা এরকম করে কান্না করে চিৎকার করছিল যেন। বন্ধুরা, এই মুহূর্তটা কীভাবে যে কাটিয়েছি সেটা আমি একমাত্র জানি। আজকে ওর মুখটার দিকে তাকালে পরে আমি নিজের মুখটা আয়নায় দেখতে পারি না। খুব খারাপ লাগে আগের দিনগুলোর কথা মনে পড়লে। আমাদের সংসারটা কত সুখী ছিল, কত হাসি খুশি, ঝগড়াঝাটি যদিও হতো বা যদিও অশান্তি হতো, তারপরেও আমরা হ্যাপি ছিলাম। আমাদের এই ছোট্ট সংসারটা, ছোট্ট পরিবারটা খুব শান্তির এবং সুখের ছিল। যাই হোক, সাধু বাবার কাছেও আমার একটাই কথা ছিল যে বাবা, যা হয়েছে কি যেন সব ঠিক হয়ে যায়। তো বললো যে চিন্তা করিস না বাবা, সব ঠিক হবে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা, যদি আমরা কিছু করে থাকি সেই ফলটা আমাদেরকে ভুগতে হোক, রাজি আছি, মাথা পেতে নেব আমরা যদি ভুল করে থাকি। কিন্তু এই অবুঝ শিশুদের উপর দিও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।